নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ে আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছে। আজ তার ষষ্ঠ তথা অন্তিম পর্ব। উপন্যাসের চূড়ান্ত পর্যায়ে এসে আমরা দেখতে পাব কিভাবে মানুষের মনে ধর্ম এবং জাতিভেদ সর্বনাশের চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছে যায় এবং নিজের স্বার্থে আঘাত লাগলে সমাজের মাথারাজে কিভাবে সেই জাতি তথা ধর্মবোধের প্রগাঢ়তাকে মানুষের সর্বনাশের জন্য ব্যবহার করে, সেটাই উপন্যাসের অন্তিম পর্বে দ্রষ্টব্য। আজ সমস্ত দিন ধরিয়াই কাছে ও দূর হইতে সানাইয়ের করুণ সুর মাঝে মাঝে ভাসিয়া আসিতেছিল। অঘ্রাণের আজিকার দিনটি ছাড়া অনেক দিন পর্যন্ত বিবাহের দিন নাই। তাই বোধ হয় এই ছোট গ্রামখানির মধ্যেই প্রায় 4-5টা বাড়িতে শুভ বিবাহের আয়োজন চলিয়াছে। আজ সন্ধ্যার বিবাহ। নানা কারণে অরুণ এখনো পর্যন্ত বাসস্থান ও জন্মভূমি পরিত্যাগ করিবার সংকল্প কার্যে পরিণত করিয়া তুলিতে পারে নাই। পূর্বের মতো আবার সে কাজকর্মও শুরু করিয়াছে। বাহির হইতে জীবনে তাহার কোনো পরিবর্তনও দেখা যায় না, কিন্তু একটু লক্ষ্য করিয়া দেখিলেই দেখা যাইতে পারিত যে দেশের প্রতি মমতা বোধটা তাহার যেন একেবারে অন্তর্হিত হইয়া গিয়াছে। যে সকল হিতকর অনুষ্ঠানের সহিত তাহার অত্যন্ত ঘনিষ্ঠ সংস্রব ছিল তাহারা যেন তেমনি দূরে সরিয়া গিয়াছে। গ্রামে সে এক ঘরে, এতগুলা বিবাহ বাটির কোনোটা হইতেই তাহার নিমন্ত্রণ ছিল না। সামাজিকতা রাখিতে তাহার কোথাও যাইবার নেই। আজ সকল বাটির দরজাই তাহার কাছে রুদ্ধ। সন্ধ্যার পর হইতে তাহার দোতলার পরিবার ঘরটিতে সে চুপ করিয়া বসিয়াছিল। শীতের হাওয়া বহিতেছে, কিন্তু তবুও ঘরের দরজা জানালা বন্ধ করা হয় নাই। সব কয়টাই খোলা খাঁ খাঁ করিতেছিল। নির্মেঘ নির্মল আকাশের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত ত্রয়োদশীর চাঁদের আলোয় ভাসিয়া যাইতেছে। তাহারই এক টুকরা পিছনের মুক্ত বাতায়নের ভিতর দিয়ে আসিয়া তাহার পায়ের কাছে ছড়াইয়া পড়িয়াছে। তাহার সম্মুখের খোলা বারান্দার অদূরে একটা ছোট নারিকেল বৃক্ষের মাথার উপর পাতায় পাতায় জ্যোৎস্নার আলোক পড়িয়া ঝকঝক করিতেছিল। সে তাহার প্রতি অর্ধ জাগ্রত অর্ধ নিদ্রাতুরের ন্যায় চাহিয়া কি যে ভাবিতেছিল তাহার কোনো ঠিকানা ছিল না। পাচক আহারের কথা জিজ্ঞাসা করিতে আসিলে ক্ষুধা নাই বলিয়া তাহাকে বিদায় করিয়া দিল এবং দেওয়ালে একটা ঘন অন্ধকার স্থান হইতে ঘড়িতে 11টা বাজিয়া তাহার শোবার সময় নির্দেশ করিয়া দেওয়া সত্ত্বেও আজ তাহার নড়িবার ইচ্ছাই হইল না। যেমন ছিল তেমনি নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিল। হঠাৎ তাহার কানে সদর দরজায় করাঘাতের আওয়াজ এবং পরক্ষণে তাহা খোলার শব্দও শুনিতে পাইল। একবার ইচ্ছা করিল ডাকিয়া হেতু জিজ্ঞাসা করে, কারণ পল্লীগ্রামে এত রাত্রে সহজে কেউ কাহারও বাটিতে যায় না। কিন্তু উদ্যমের অভাবে প্রশ্ন করা হইল না। কিন্তু অধিকক্ষণ ভাবিতে হইল না। মুহূর্ত কয়েক পরেই দ্বার প্রান্তে নূতন রেশমের শাড়ির প্রবল খসখস শব্দের সঙ্গে সঙ্গেই কে একজন ঝড়ের মতো ঢুকিয়া তাহার পায়ের কাছে উপুর হইয়া পড়িল। অরুণ শশব ব্যস্তে উঠিয়া দাঁড়াইয়া দেখিল জ্যোৎস্নার আলোকে ইহার পরিধানের রাঙা চেলি চকচক করিতেছে। এ যে কে তাহার চক্ষের নিমেষে উপলব্ধি করিয়া ভয়ে বিস্ময়ে তাহার সমস্ত বুকের ভিতরটা সেই মুহূর্তেই একেবারে শুকাইয়া উঠিল।
সে যে কি বলিবে কি করিবে কিছুই ভাবিয়া পাইল না, কিন্তু তাহারও সময় রহিল না। একটা ভয়ানক মর্মান্তিক চাপা কান্নায় অকস্মাৎ ঘরের বাতাস, ঘরের আঁধার, ঘরের ম্লান আলোক, ঘরের যাহা কিছু সমস্ত একসঙ্গে এক মুহূর্তে যেন চিরিয়া খান খান হইয়া গেল। মিনিট 2-3 হতবুদ্ধির ন্যায় নিঃশব্দে থাকিয়া অরুণ একটুখানি সরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, ব্যাপার কি সন্ধ্যা? সন্ধ্যা মুখ তুলিয়া চাহিল। তাহার পরিধানের রাঙা চেলির সঙ্গে সর্বাঙ্গের অলঙ্কার জ্যোৎস্নায় জ্বলিতে লাগিল। সুন্দর ললাটে চন্দ্ররশ্মি পড়িয়া চন্দনের পত্রলেখা দীপ্ত হইয়া উঠিল এবং তাহারই ঈষৎ নিম্নে অশ্রুভরা আয়ত চোখ দুটি জলজল করিতে লাগিল। নারীর এমন রূপ অরুণ আর কখনো দেখে নাই। সে যেন একেবারে মুগ্ধ হইয়া গেল। সন্ধ্যা কহিল, অরুণদা, আমি পিড়ি থেকে পালিয়ে এসেছি তোমাকে নিয়ে যেতে। আর আমার লজ্জা নেই, ভয় নেই, মান অপমানের জ্ঞান নেই। তুমি ছাড়া আজ আর আমার পৃথিবীতে কেউ নেই। তুমি চলো। কোথায় যাব? যেখান থেকে এই মাত্র একজন উঠে চলে গেল, সেই আসনের উপরে। অরুণ মনে মনে অত্যন্ত আহত হইল। কাণ্ডটা কি ঘটিয়াছে সে বুঝিল। কিছু একটা কলহের পর বরপক্ষীয়েরা জোর করিয়া পাত্র তুলিয়া লইয়া গেছে। হিন্দু সমাজে এরূপ দুর্ঘটনা বিরল নহে, তাই সেই অপরের পরিত্যক্ত আসনে অকস্মাৎ তাহার ডাক পড়িয়াছে। যেমন করিয়াই হোক আজ সন্ধ্যার বিবাহ হওয়া চাই চাই। কিন্তু নিজের আঘাত খাইলেও অরুণ প্রতিঘাত করিতে পারিল না। বরঞ্চ সস্নেহ ভৎসনার কণ্ঠে কহিল, ছি, তোমার নিজে আসা উচিত হয়নি সন্ধ্যা। এমন তো প্রায়ই ঘটে। তোমার বাবা কিংবা আর কেউ তো আসতে পারতেন। বাবা? বাবা ভয় কোথায় লুকিয়েছেন? মা পুকুরে ঝাঁপ দিয়ে পড়েছিলেন, তাকে ধরাধরি করে তুলেছে। আমি সেই সময় তোমার কাছে ছুটে এসেছি। উফ, এত বড় সর্বনাশ কি পৃথিবীতে আর কারো হয়েছে? আমরা বাঁচবো কি করে? তাহার শেষ কথাটায় অরুণ পুনরায় ঘা খাইল। কহিল, কিন্তু আমাকে দিয়ে তো তোমাদের কুল রক্ষা হবে না সন্ধ্যা। আমি যে ভারী ছোট বামুন, কিন্তু দেশে আরো অনেক কুলীন আছে। তোমার বাবা হয়তো এতক্ষণ সেই সন্ধানেই গেছেন। সন্ধ্যা কাঁদিয়া ফেলিল। না 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 অরুণদা, বাবা কোথাও যাননি। তিনি ভয় পালিয়ে গেছেন। আমাকে আর কেউ নেবে না, কেউ বিয়ে করবে না। কেবল তুমি ভালোবাসো, কেবল তুমিই আমার চিরদিন মান রাখো। তাহার ভয়ানক উচ্ছৃঙ্খল অবস্থায় অরুণ ক্লেশ বোধ করিল। হাত ধরিয়া তুলিবার চেষ্টা করিতে সন্ধ্যা বাধা দিয়া বলিল, না, আমি উঠব না। যতক্ষণ পারি তোমার পায়ের কাছেই পড়ে থাকবো। কুল রক্ষা হবে না বলছিলে? কার কুল অরুণদা? আমি তো বামুনের মেয়ে নই, আমি নাপিতের মেয়ে। তাও ভালো। আজ আমার ছোঁয়া জল কেউ খাবে না। উফ, এত বড় শাস্তি আমাকে তুমি কেন দিলে ভগবান? আমি তোমার কি করেছিলাম? অরুণ চমকাইয়া উঠিল। তাহার হঠাৎ মনে হইল বুঝিবা সন্ধ্যা প্রকৃতিস্থা নয়। হয়তো এই সমস্তই তাহার উষ্ণ মস্তিষ্কের উদ্ভট বিকৃত কল্পনা। হয়তোবা এ সকল কিছুই ঘটে নাই। সে পলাইয়া আসিয়াছে। বাড়িতে তাহাদের এতক্ষণ হুলুস থুলুস বাজিয়া গিয়াছে। তাহাকে শান্ত করিয়া বাড়ি পাঠাইবার অভিপ্রায় সস্নেহে মাথায় হাত রাখিয়া ধীরে ধীরে বলিল, আচ্ছা আচ্ছা, চলো সন্ধ্যা, তোমাকে বাড়ি নিয়ে যাই। সন্ধ্যা গড় হইয়া প্রণাম করিয়া তাহার পায়ের ধুলো মাথায় তুলিয়া বলিল, চলো। তুমি যে যাবে সে আমি জানতো, কিন্তু আমার সমস্ত কথা শুনে তবে চলো। নইলে কি জানি, তুমিও হয়তো। আমি কি বলেছিলাম তোমাকে একদিন? ছোট বামুন না। আজ বোধ হয় সেই পাপেই কেবল প্রমাণ হয়ে গেল আমি বামুনের মেয়ে নই। আমরা বাঁচবো কি করে অরুণদা? তাহার মানসিক যাতনার পরিমাণ দেখিয়া অরুণের মন আবার দ্বিধাগ্রস্ত হইয়া উঠিল। তাহার মনে হইল হয়তোবা যথার্থই কি একটা ঘটিয়াছে, হয়তোবা সে সত্য ঘটনাই বিবৃত করিতেছে। আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, কে কথা প্রমাণ করলে? কে? গোলক চাটুজ্জে।
হ্যাঁ, সেই কি আমাকে সে বলেছিল জানো? জানো না? আচ্ছা, থাক তবে সে কথা। মা তোমাকে সম্প্রদান করতে বসেছিলেন। আমার ঠাকুরমা চুপ করে দাঁড়িয়েছিলেন। এমন সময় মৃত্যুঞ্জয় ঘটক দুজন লোক সঙ্গে নিয়ে উপস্থিত হলো। একজন তাকে ডেকে বললে, তারা দিদি, আমাদের চিনতে পারো? একজন আমার মাকে দেখিয়ে বললে, তুমি ছেলের বিয়ে দিয়ে এই বামুনের মেয়ের জাত মেরেছ, আবার কেন নাতনির বিয়ে দিয়ে এদের জাত মারছ? তারপরে বাবাকে আঙুল দেখিয়ে সবাইকে ডেকে বললে, তোমরা সবাই শোনো, এই যাকে তোমরা পরম কুলীন প্রিয় মুখুজ্জে বলে জানো, সে বামুন নয়, সে হিরুনাথের ছেলে। অরুণ বলিয়া উঠিল, এ সমস্ত তুমি কি বকে যাচ্ছ সন্ধ্যা? কিন্তু সন্ধ্যা বোধ করি এ প্রশ্ন শুনিতে পাইল না। নিজের কথার সূত্র ধরিয়া বলিতে লাগিল, মৃত্যুঞ্জয় ঘটক গঙ্গা জলের ঘরটা ঠাকুরমার সামনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করলে, বলুন সত্যি কিনা, বলুন ও কার ছেলে, মুকুন্দ মুখুজ্জের না হিরুনাথের? বলুন। অরুণদা, আমার সন্ন্যাসিনী ঠাকুরমা মাথা হেঁট করে রইলেন, কিছুতেই মিথ্যা বলতে পারলেন না। ওগো, এ সত্যি, এ সত্যি, এ ভয়ঙ্কর সত্যি। সত্যি আমাদের তোমরা যা বলে জানতে তা আমি নই। তোমার সন্ধ্যা বামুনের মেয়ে নয়। অরুণের মনের মধ্যে সংশয়ের আর লেশ মাত্র অবকাশ রহিল না, শুধু বজ্রাহতের ন্যায় স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। সন্ধ্যা কহিল, একজন তখন সমস্ত ঘটনা খুলে বললে, সে তাদের গ্রামের লোক। বললে, 8 বছর বয়সে ঠাকুরমার বিয়ে হয়, তারপরে 14-15 বছর পরে একজন এসে জামাই বলে মুকুন্দ মুখুজ্জে বলে পরিচয় দিয়ে বাড়ি ঢোকে। 5 টাকা আর একখানা কাপড় নিয়ে সে 2 দিন বাস করে চলে যায়। ও ভগবান! অরুণ তেমনি নির্বাক নিশ্চল হইয়া রহিল। সন্ধ্যা কইল, কি বলছিলাম অরুণদা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তারপর থেকে লোকটা প্রায়ই আসতো। ঠাকুরমা বড় সুন্দরী ছিলেন, আর সে টাকা নিত না। তারপরে একদিন যখন হঠাৎ ধরা পড়ে গেল, তখন বাবা জন্মেছেন। আমি মা হলে গলা টিপে মেরে ফেলতাম, বড় হতে দিতাম না। কি বলছিলাম? অরুণ অস্ফুট স্বরে বলিল, লোকটা ধরা পড়ে গেল। সন্ধ্যা বলিল, হ্যাঁ হ্যাঁ, তাই, ধরা পড়ে গেল। তখন সে কি কথা স্বীকার করলে জানে? বলল, এ কাজ সে নিজের ইচ্ছে করেনি, তার মনিব মুকুন্দ মুখুজ্জের আদেশেই করেছে। একে বুড়ো মানুষ, তাতে 5-7 বছর থেকে বাতে পঙ্গু, তাই অপরিচিত স্ত্রীদের কাছ থেকে টাকা আদায়ের ভার তার উপরে দিয়ে বলেছিলেন, হিরু, তুই বামুনের পরিচয় মুখস্থ কর, একটা পৈতে তৈরি করে রাখ, এখন থেকে যা কিছু রোজগার করে আনবি তার অর্ধেক ভাগ পাবি। অরুণ চমকিয়া বলিল, এ কাজ সে আরো করেছিল নাকি? সন্ধ্যা কহিল, হ্যাঁ, আরো 10-12 জায়গা থেকে সে এমনি করে প্রভুর জন্য রোজগার করে নিয়ে যেত। সে আরো কি বলেছিল জানো? বলেছিল, এ কাজ নূতন নয়, আর তার মনিবি যে কেবল একলা করেন তা নয়, এমন অনেক ব্রাহ্মণী দূরাঞ্চলে বকরার কারবারে অপরের সাহায্য নিয়ে থাকেন। অরুণ ক্রোধে গর্জন করিয়া বলিল, খুব সম্ভব সত্যি, নইলে ব্রাহ্মণ কুলে গোলকের মতো কসাই বা জন্মায় কি করে? অথচ এরাই সমস্ত হিন্দু সমাজের মাথায় বসে আছে। তারপর ঠাকুরমা আমার বাবাকে নিয়ে কাশী চলে গেলেন। সেই অবধি তিনি সন্ন্যাসিনী, সেই অবধি তিনি কোথাও মুখ দেখান না। সন্ধ্যা পুনশ্চ কহিল, হিরু নাকি জিজ্ঞাসা করেছিল, ঠাকুরমশাই, পরকালে কি জবাব দেব? তার মনিব বলেছিলেন, সে পাপ আমার, আমি তার জবাব দেব। হিরু জিজ্ঞাসা করেছিল, তাদের গতি বা কি হবে ঠাকুর? ঠাকুরমশাই হেসে বলেছিলেন, তারা আমার স্ত্রী, তোর নয়। তোর এত দরদ কিসের? যাদের চোখে দেখিনি, চোখে দেখবো না, তাদের গতি কি হবে না হবে সে চিন্তা আমারই বাকি আর তোরই বাকি। আমাদের চিন্তা টাকা রোজগার। অরুণদা, তাই সেদিন আমার ঠাকুরমা তোমার কথায় কেঁদে বলেছিলেন, সন্ধ্যা, যাতে কে ছোট কে বড় সে কেবল ভগবান জানেন। মানুষ যেন কাউকে কখনো হীন বলে ঘৃণা না করে। কিন্তু তখন তো ভাবিনি তার মানে আজ এমন করে বুঝতে হবে। কিন্তু রাত যে বেশি হয়ে যাচ্ছে,
আমাকে নিয়ে তোমাকে কখনো দুঃখ পেতে হবে না অরুণদা। তোমার মহত্ব, তোমার ত্যাগ আমি চিরজীবন ভুলবো না বলিয়া সে নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিল। অরুণ অনিশ্চিত কণ্ঠে সংকোচের সহিত বলিল, কিন্তু এখন তো তোমার সঙ্গে আমি যেতে পারিনি সন্ধে। সন্ধ্যা চকিত হইয়া কহিল, কেন? তুমি সঙ্গে না গেলে আমি দাঁড়াবো কোথায়? আমি বাঁচবো কি করে? এই আকুল প্রশ্নের জবাবটা অরুণ হঠাৎ খুঁজিয়া পাইল না। তারপরে অত্যন্ত ধীরে ধীরে বলিল, আজ আমাকে ক্ষমা করো সন্ধ্যা, আমাকে একটু ভাবতে দাও। ভাবতে? এই বলিয়া সন্ধ্যা অবাক হইয়া এক দৃষ্টে অরুণের প্রতি চাহিয়া বোধ করিবা অন্ধকারে যতদূর দেখা যায় তাহার মুখখানায় দেখিবার চেষ্টা করিতে লাগিল। তারপরে একটা গভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইয়া কহিল, আচ্ছা ভাবো, একটু নয়, বোধহয় ভাববার সময় আজীবন পাবে। এতদিন আমিও ভেবেছি, দিন রাত ভেবেছি। যখন নিজের কাছে তোমাকে খুব ছোট করে দেখতে আমার বাধেনি, তখন এই কথাই ভেবেছি। আজ আবার তোমাদের ভাববার সময় এলো। আচ্ছা চলল বলিয়া উঠিয়া দাঁড়াইতেই তাহার অঙ্গের সুদীর্ঘ অঞ্চল স্খলিত হইয়া নিচে পড়িয়া গেল। তুলিয়া লইয়া ধীরে ধীরে যথাস্থানে স্থাপিত করিতে গিয়া এতক্ষণে তাহার নিজের প্রতি দৃষ্টি পড়িল। অকস্মাৎ শিহরিয়া উঠিয়া কহিল, ভগবান, এই রাঙা চেলি, এই গায়ের গহনা, এই আমার কপালের কোণে চন্দন, এসব পড়বার সময় এ কথা কে ভেবেছিল? বলিতে গিয়া তাহার কণ্ঠ ভাঙিয়া আসিল। সেই ভাঙা গলায় বলিল, আমি বিদায় হলাম অরুণদা বলিয়া আর একবার প্রণাম করিয়া নীরবে বাহির হইয়া গেল। অরুণ নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল, কিন্তু দৃষ্টির বাহিরে সন্ধ্যা অন্তর্হিত হইতেই হঠাৎ যেন তাহার চমক ভাঙিয়া গেল। ব্যগ্র ব্যাকুল কণ্ঠে চাকরটাকে বারবার ডাক দিয়া বলিতে লাগিল, শিবু, যা যা, সঙ্গে যা। বলিতে বলিতে সে নিজেই ছুটিয়া তাহার অনুসরণ করিল। বাঁ হাতে প্রদীপ লইয়া প্রিয় মুখুজ্জে কি কয়েকটা বস্তু বাক্স হইতে বাছিয়া বাছিয়া এক টুকরা কাপড়ে রাখিতেছিলেন। হঠাৎ পিছনে ডাক শুনিলেন, বাবা। কাজটা প্রিয় গোপনেই করিতেছিলেন। শশব ব্যস্তে হাতের প্রদীপটা রাখিয়া দিয়া দাঁড়াইয়া উঠিয়া সাড়া দিলেন, কে? সন্ধ্যা? এই যে মা, চলে যাচ্ছে, আর দেরি হবে না। সন্ধ্যা কষ্টে অশ্রু সংবরণ করিয়া কহিল, কি করছিলে বাবা? প্রিয় থতমত খাইয়া বলিলেন, আমি? কই না, কিছুই তো নয় মা। সেই বস্ত্রখণ্ডটা দেখাইয়া সন্ধ্যা জিজ্ঞাসা করিল, ওতে কি বাবা, কি রাখছিলে? ধরা পড়িয়া প্রিয় অত্যন্ত লজ্জিত হইয়া উঠিলেন। কতকটা মিনতির সুরে কহিলেন, গোটা কতক, বেশি নয় মা, রেমিডি সঙ্গে নিচ্ছিলাম, আর ওই মেডিকাখানা, বড়টা নয়, ছোটটা, ছিঁড়ে খুঁড়েও গেছে। আসলে অচেনা জায়গা, যা হোক একটু প্র্যাকটিস করতে তো হবে, তাই ভাবলাম। মা কি তোমাকে এটুকুও দিতে চায় না বাবা? প্রিয় অনিশ্চিত ভাবে মাথা নাড়িয়া কি যে জানাইলেন ঠিক বোঝা গেল না। তুমি কোথায় প্র্যাকটিস করবে বাবা? বৃন্দাবনে। সেখানে কত যাত্রী যায় আসে, তাদের ওষুধ দিলে কি মাসে 4-5 টাকাও পাবো না সন্ধে? তাহলেই তো আমার বেশ চলে যাবে। খুব পাবে বাবা, তুমি আরো ঢের বেশি পাবে, কিন্তু সেখানে তো তুমি কাউকে জানো না। পরশু শেষ রাত্রে ঠাকুরমা যখন কাশি চলে গেলেন, তুমি কেন তার সঙ্গে গেলে না বাবা? মার সঙ্গে কাশিতে? না মা, আমি আর কাউকে জড়াতে চাইনি। আমার জন্যে তোমরা অনেক দুঃখ পেলে, আর আমি কাউকে দুঃখ দেব না। কতদিন বাঁচবো ওই অচেনা জায়গায়, একলাই থাকবো। সন্ধ্যা পিতার বুকের কাছে সরিয়া আসিয়া তাহার হাত দুটি নিজের হাতের মধ্যে লইয়া বলিল, কিন্তু আমি তোমাকে একলা থাকতে দেব না বাবা, আমি যে তোমার সঙ্গে যাব। প্রিয় ধীরে ধীরে নিজের হাতটা ছাড়াইয়া লইয়া কন্যার মাথার উপর রাখিয়া হাসিয়া কহিলেন, দূর পাগলি, সে কি কখনো হয়? আমার সঙ্গে কোথায় যাবি মা? তোমার মায়ের কাছে তুমি থাকো, সেও অনেক দুঃখ পেলে। আর আমার নাম করে যারা ওষুধ চাইতে আসবে তাদের ওষুধ দিও। আর দেখ সন্ধ্যা, আমার বইগুলো যদি তোর মা দেয় তো বিপিনটাকে দিয়ে দিস। সে বেচারা গরিব, বই কিনতে পারে না বলেই তো কিছু শিখতে পারে না।
সন্ধ্যা মাথা নাড়িয়া বলিল, না বাবা, আমি তোমার সঙ্গে যাবই। এই দেখো না, আমার পরনের কাপড় দুটি আমি গামছায় বেঁধে নিয়েছি। এই বলিয়া সে অঞ্চলের ভিতর হইতে একটি ছোট পুটুলি বাহির করিয়া দেখাইল। প্রিয় কোনোদিনই বেশি প্রতিবাদ করিতে পারেন না। তিনি রাজি হইয়া বলিলেন, আচ্ছা চল, কিন্তু তোর মা যে বড্ড দুঃখ পাবে সন্ধ্যা। কাল সর্বসমক্ষে সমাজের 16 আনার সম্মুখে পিতার উৎকট দুর্গতি সে চোখে দেখিয়াছে। জগদ্ধাত্রীর নিজের বাড়ি বলিয়াই এতটা সম্ভব হইতে পারিয়াছে। এ অপমান সন্ধ্যার হাড়ে হাড়ে বিধিয়াছে, কিন্তু প্রত্যুত্তরে তাহার কোনো উল্লেখ করিল না। শুধু বারবার মাথা নাড়িয়া বলিতে লাগিল, না বাবা, আমি কিছুতেই থাকবো না, আমি যাবই। আমি সঙ্গে না গেলে কে তোমাকে দেখবে, কে তোমাকে রেঁধে দেবে? এই বলিয়া সে তাড়াতাড়ি বাবার ঔষধগুলি ও বইখানি বস্ত্রখণ্ডে বাঁধিয়া ফেলিল এবং তাহার হাত ধরিয়া কহিল, চলো বাবা, আমরা এই বেলা বেরিয়ে পড়ি, নইলে 12টার ট্রেন হয়তো ধরতে পারা যাবে না। মায়ের রুদ্ধ ঘরের চৌকাঠের উপর মাথা ঠেকাইয়া সন্ধ্যা প্রণাম করিয়া কহিল, মা, আমরা চললুম। কেবল দুখানি পরনের কাপড় ছাড়া আর তোমার আমি কিচ্ছু নিইনি। বলিয়াই সে কাঁদিয়া ফেলিল, কিন্তু ভিতর হইতে কোনো সাড়া আসিল না। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছিয়া বলিল, মা, লাঞ্ছনা আর ঘৃণার সমস্ত কালি মুখে মেখেই আমরা বিদায় নিলাম। তোমাদের সমাজের বিচার হবে না, কিন্তু যাদের মহাপাতকের বোঝা নিয়ে আজ আমাদের যেতে হলো, তাদের বিচার করবার জন্যও অন্তত একজন আছেন। সে কিন্তু একদিন টের পাবে। ঘরের অভ্যন্তর তেমনি নিস্তব্ধ, দ্বার তেমনি অবরুদ্ধ রহিল। সন্ধ্যা পিতার পিছনে পিছনে বাটির বাহির হইয়া আসিল। কে একজন অদূরে গাছতলায় দাঁড়াইয়াছিল। সে কাছে আসিতেই প্রিয় জ্যোৎস্নার আলোকে চিনিতে পারিয়া কহিলেন, কে, অরুণ নাকি? অরুণ কহিল, আগে হ্যাঁ, আজ আপনি 12টার গাড়িতে যাবেন শুনে দেখা করতে এলাম। প্রিয় কহিলেন, হ্যাঁ, আরে দেখো না মুশকিল, মেয়েটা কিছুতেই ছাড়লে না, সঙ্গ নিলে। আমি কোথায় যাই, কোথায় থাকি, দেখো দেখি এর পাগলামি। অরুণ অবাক হইয়া কহিল, সন্ধ্যা, তুমিও যাবে? সন্ধ্যা শুধু বলিল, হ্যাঁ। অরুণ এক মুহূর্ত মৌন থাকিয়া একান্ত সংকোচের সহিত কহিল, সেদিন রাত্রে আমি কিছুতেই মন স্থির করতে পারিনি, কিন্তু আজ নিশ্চয় করেছি। তোমার কথাতেই রাজি হব সন্ধ্যা। প্রিয় বুঝিতে না পারিয়া শুধু চাহিয়া রহিলেন। সন্ধ্যা শান্ত কণ্ঠে ধীরে ধীরে বলিল, সেদিন আমিও বড় উতলা হয়ে পড়েছিলাম অরুণদা, কিন্তু আজ আমারও মন স্থির হয়েছে। মেয়ে মানুষের বিয়ে করা ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ আছে কি না, আমি সেইটি জানতেই বাবার সঙ্গে যাচ্ছি। কিন্তু আর তো আমাদের সময় নেই অরুণদা, পারো তো আমাদের ক্ষমা করো। এই বলিয়া সে পিতার হাত ধরিয়া অগ্রসর হইয়া পড়িল। অরুণ সঙ্গে সঙ্গে যাইবার উদ্যোগ করিতেই সন্ধ্যা ফিরিয়া চাহিয়া কহিল, না অরুণদা, আমাদের সঙ্গে আসতে পাবে না, তুমি বাড়ি যাও। অরুণ কহিল, সন্ধ্যা, এই দুঃখের সময় তোমার মাকে ছেড়ে চললে? সন্ধ্যা কহিল, কি করব অরুণদা, এতদিন বাপ মা দুজনকেই ভোগ করবার সৌভাগ্য ছিল, কিন্তু আজ একজনকে ছাড়তেই হবে। তবুর মায়ের বোধহয় একটা উপায় আছে। কাল অনেকেই তো তামাশা দেখতে এসেছিলেন, কেউ কেউ বলছিলেন কি নাকি একটা প্রায়শ্চিত্ত আছে। থাকে ভালোই, তখন দেখবার লোকের তার অভাব হবে না। কিন্তু আমি ছাড়া আমার বাবাকে সামলাবার যে আর কেউ নেই সংসারে। কিন্তু আর দাঁড়িও না বাবা, চলো। এই বলিয়া তাহারা পুনশ্চ অগ্রসর হইয়া গেল। অরুণ সেইখানে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। একটুখানি পথ আসিয়া দেখিতে পাইল, জন কয়েক লোক লুচি, মাছের তরকারি ও বিবিধ মিষ্টান্নের ভূয়সী প্রশংসায় সমস্ত রাস্তাটা মুখরিত করিয়া পান চিবাইতে চিবাইতে ঘরে চলিয়াছে। তাহাদের আনন্দ পরিতৃপ্তি ধরে না। জ্যোৎস্নার আলোকে পাছে ইহারা চিনিয়া ফেলে, এই ভয় সন্ধ্যা পিতার হাত ধরিয়া পথের ধার ঘেঁষিয়া দাঁড়াইল এবং তাহারা চলিয়া গেলে আবার পথ চলিতে লাগিল। মোড় ফিরিয়াই ইহাদের ভুরি ভোজনের হেতু বুঝা গেল। পার্শ্বের আমবাগানের ভিতর দিয়া গোলক চাটুর্যে মহাশয়ের বাটি হইতে প্রচুর আলোক এবং প্রচুরতম কলরব আসিতেছে। লুচি আনো, তরকারি এইদিকে, দইকে দিচ্ছে, মিষ্টি কই প্রভৃতি বহু কণ্ঠ নিঃসৃত শব্দে সমস্ত স্থানটা জমজম করিতেছে। প্রিয় কহিলেন, গোলক চাটুর্যে মহাশয় আজ বৌভাত কিনা? কাজকর্মে চাটুর্যে মহাশয় খাওয়ায় ভালো। শুনলাম 5খানা গ্রাম বলা হয়েছে, বামন শুদ্ধুর কেউ বাদ পড়েনি। সন্ধ্যা অবাক হইয়া কহিল, কার বৌভাত বাবা? গোলক ঠাকুরদার?
প্রিয় কহিলেন, হ্যাঁ, প্রাণকৃষ্ণের মেয়েটাকে পরশু বিয়ে করলেন কি না? সন্ধ্যার মুখ দিয়া কেবল বাহির হইল, হরিমতি, তার বউ ভাত? প্রিয় কহিলেন, হ্যাঁ হ্যাঁ, হরিমতি নাম বটে। গরিব বামুন বেঁচে গেল, মেয়েটা বড় হয়ে। কি রে? কিছু না বাবা, চলো আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি যাই। এই বলিয়া সন্ধ্যা পিতার হাত ধরিয়া তাহাকে এক প্রকার টানিয়া লইয়া রেল স্টেশনের উদ্দেশ্যে প্রস্থান করিল। পিতাকে লইয়া সে যখন স্টেশনে আসিয়া পৌঁছিল, তখন গাড়ির প্রায় অর্ধ ঘন্টা বিলম্ব আছে। পল্লীগ্রামের ছোট স্টেশন, বিশেষত রাত্রি বলিয়া লোক কেহ ছিল না। শুধু প্ল্যাটফর্মের একধারে একটা করবী বৃক্ষের অন্ধকার ছায়ায় কে একটি স্ত্রীলোক বসিয়াছিল। সেই ইহাদের দেখিবা মাত্রই ব্যস্ত হইয়া মাথার কাপড় টানিয়া দিল। প্রিয় সরিয়া নাড়াইলেন, কিন্তু সন্ধ্যার তীক্ষ্ণ চক্ষুকে সে একেবারে ফাঁকি দিতে পারিল না। সন্ধ্যা মিনিট খানেক নিঃশব্দে লক্ষ্য করিয়া সবিস্ময়ে বলিল, জ্ঞানদা দিদি, তুমি যে এখানে একলা যে? সন্ধ্যা ঠিক চিনিয়াছিল। জ্ঞানদা মুহূর্তে দুই হাত বাড়াইয়া তাহাকে বুকে টানিয়া লইয়া ফুকারিয়া কাঁদিয়া উঠিল। সন্ধ্যার বিস্ময়ের পরিসীমা রহিল না। সে নিজের দুর্ভাগ্যে অভিভূত ছিল। ইতিমধ্যে তাহারই পাশের বাড়িতে আর একজন হতভাগিনীর ভাগ্য যে কোন অতলে তলাইতেছিল তাহার কিছুই জানিত না। কিন্তু প্রিয় একেবারে বিবর্ণ হইয়া উঠিল। সন্ধ্যা কহিল, তুমি যাবে কোথায় জ্ঞানদা দিদি? জ্ঞানদার রুদ্ধ কণ্ঠ দিয়া শব্দ বাহির হইল না। সে কেবল মাথা নাড়িয়া জানাইল, গন্তব্যস্থান সে কোথায় তাহা সে জানে না। ইহার পর অনেকক্ষণ পর্যন্ত কেহই কোনো কথা কহিল না। কিন্তু গাড়ির সময় নিকটবর্তী হইয়া আসিতেছে, টিকিট কিনিতে হইবে। তাই প্রিয় অনেক চেষ্টায় স্বর বাহির করিয়া কহিলেন, তুমি কোথায় যাবে জ্ঞানদা? তোমার কি টিকিট কেনা হয়েছে? জ্ঞানদা তেমনি মাথা নাড়িয়া বলিল, না। তাহার পরে অশ্রুবিকৃন্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনি কোথায় যাবেন? প্রিয় কহিলেন, বৃন্দাবনে। সন্ধ্যা সঙ্গে যাবে? প্রিয় কহিলেন, হ্যাঁ। জ্ঞানদা অঞ্চলের গ্রন্থি খুলিয়া কতগুলো টাকা প্রিয়র পায়ের কাছে রাখিয়া দিয়া বলিল, টিকিটের দাম কত আমি জানি না, কিন্তু এই 50টি টাকা আমার আছে। আমাকেও একখানি বৃন্দাবনের টিকিট কিনে দিন। কেবল এইটুকু আমাকে সঙ্গে নিন। এর বেশি আর আমি পৃথিবীতে কারো কাছে কিছু চাইব না। প্রিয় ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া শেষে আস্তে আস্তে বলিলেন, আচ্ছা চলো আমাদেরই সঙ্গে। ব্যাস, শেষ হলো উপন্যাসের অন্তিম পর্ব। দেখলেন তো সমাজের মাথারা ধর্মের নামে কিভাবে মানুষকে প্রতিনিয়ত অপমানের পঙ্কিল জায়গায় তাদের মাথা অবনত করে দেয়। এভাবেই চলছে যুগের পর যুগ, কালের পর কাল। জানি না এই ধর্মের ভেদাভেদ, এই জাতি প্রথার ভেদাভেদ থেকে ঊর্ধ্বে উঠে মানুষ কবে প্রকৃত মানুষ হবে। উপন্যাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রিপশন করে আমাকে উৎসাহ দেবেন আরো নতুন নতুন উপন্যাস এবং গল্প আনার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন গল্পের সাথে। আজ আসি।